দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকে টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব বিমানের যে এয়ারবাস নাকি বোয়িং কিনবে এটি নিয়ে, যে অনেক দিন ধরেই আলোচনা চলছে। এয়ারবাসের প্রপোজাল রয়েছে, বোয়িং এর প্রপোজাল রয়েছে। তো এটি নিয়ে আমরা লেটেস্ট একটি রিপোর্ট পেয়েছি যে বিমান এয়ারবাসের যে প্রপোজালটি সেটি অলরেডি ইভ্যালুয়েশন করে একটি রিপোর্ট জমা দিয়েছে তাদের কমিটি। তো সেই কমিটি কি পেল, এয়ারবাস কতটা বিজনেস ভায়াবল হবে বিমানের জন্য, এয়ারবাস কেন কতটা ঠিক হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই দেখি যে আসলে এয়ারবাসের প্রপোজাল কি ছিল। এয়ারবাস, আপনারা জানেন যে গত বছরের মে মাসে প্রাইম মিনিস্টারের ভিজিট যখন হয় লন্ডনে, সেই সময় এয়ারবাসের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর হয়, যেখানে 10টি এয়ারবাস কেনার প্রাইমারি প্রপোজাল ছিল। কিন্তু পরে সেই প্রপোজাল রিভাইজ করে এয়ারবাস 2টি প্যাসেঞ্জার প্লেন কেনার জন্য একটি অফিসিয়ালি যে প্রপোজাল, একদম প্রাইস সহ কি কি বেনিফিট আছে সেই প্রপোজালটি পাঠিয়েছে। সেটি হলো A350, যেটাকে আমরা বলি তাদের প্যাসেঞ্জার প্লেন। তো সেই দুটি প্লেন তারা প্যাসেঞ্জার প্লেনের জন্য ফাইনাল যেই প্রপোজাল দিয়েছে সেই প্রপোজালের উপর বেস করেই আসলে একটি ইভ্যালুয়েশন কমিটি গঠন করে গত বছরের জুলাইতে, এবং সেই কমিটি এই বছরের জানুয়ারিতে একটি রিপোর্ট সাবমিট করে। সেই রিপোর্টটির কথাই আমরা বলছি। তো এই রিপোর্টটিতে প্রথমত তারা যেই রিকমেন্ডেশনটি দিয়েছে যে এটি বিমানের জন্য এয়ারবাসের 2টি প্লেন কেনা এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে না। এটা শুধু ফাইন্যান্সিয়ালি ভায়াবল না, এটার আরও অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তারা এই রিপোর্টে যেই কমিটি গঠন করেছে সেই কমিটি যেই রিকমেন্ডেশন দিয়েছে, তারা বলছে যে এটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল না, এবং একই সাথে এটার যেই ক্রু ম্যানেজমেন্ট, বিমানের যে পাইলট ম্যানেজমেন্ট, তারপর ইঞ্জিনিয়ারিং, ট্রেনিং, লজিস্টিক, তাদের যেই স্পেয়ার পার্টসের যে ইনভেন্টরি আছে, সেই এই সব কিছু মিলিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ আসলে বিমান ফেস করবে। তো এবং এই রিপোর্টের শেষে এই চ্যালেঞ্জগুলো উল্লেখ করে বলা হয়েছে যে আসলে এয়ারবাস এই মুহূর্তে বিমানের জন্য ভায়াবল নয়। তো যে যে বিষয়গুলোকে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো, আমরা যদি দেখি যে তারা ফাইন্যান্সিয়াল আসপেক্ট, তারপর মেইনটেনেন্স আসপেক্টের মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, স্পেয়ার পার্টস ইত্যাদি সব কিছু, এবং পাইলটসদের ট্রেনিং, ম্যান পাওয়ার, ইঞ্জিনিয়ারিং সেকশনে ম্যান পাওয়ার এবং অপারেশন সেকশনে ম্যান পাওয়ার, এই সমস্ত আসপেক্টে তারা আসলে এই ইভ্যালুয়েশনটি করেছে। তো প্রথমে আমরা যাই যে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনে আসলে কি পাওয়া গেল। ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনে এই কমিটি বলছে যে এই 2টি এয়ারক্রাফট কেনার জন্য বিমানকে 900 মিলিয়ন ইনভেস্ট করতে হবে। এটি আমরা প্রাইস বলছি না, এটি আসলে বলছি এই তারা যে বেস প্রাইস দিয়েছে, অফার প্রাইস যেটাকে যারা বেস প্রাইস বলছে, সেটি আছে $763.75 মিলিয়ন। সেই প্রাইস আসলে জানুয়ারি 2023 সালের জানুয়ারির বেইজে এই প্রাইসটি দেওয়া হয়েছে। কিন্তু এই এয়ারক্রাফট আসলে ডেলিভারি নেওয়া হবে কবে সেটার উপর ডিপেন্ড করে, আসলে ফাইনাল প্রাইস ডিপেন্ড করছে। এবং একই সাথে এই প্রাইস যেই এয়ারক্রাফট কেনা হবে সেটা তো বিমান আসলে নিজস্ব টাকায় কিনবে না, এরা কমার্শিয়াল লোন নিবে, এবং ক্রেডিট মেমোরান্ডাম আছে, এয়ারবাসের যে অফার্ড ক্রেডিট আছে, ফাইন্যান্সিং আছে, এই দুটো মিলিয়ে তারা এই পেমেন্টটা করবে। তো সেই ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট একটি বড় ব্যাপার, ইন্টারেস্ট পেমেন্ট। তো এই সব কিছু খরচ মিলিয়ে আসলে এটি পড়ছে 900 মিলিয়ন শুধু এয়ারক্রাফটের জন্য। তাকে 2027 সালের জুনের মধ্যে এই অ্যামাউন্টটা তাকে দিতে হবে এয়ারবাসকে, কারণ এই দুটো এয়ারবাস 2027 এবং 2028 সালের মধ্যে আমরা ডেলিভারি পাবো। তো এই 900 মিলিয়ন যে আছে সেটি এখন আপনারা বলতে পারেন যে $763 মিলিয়ন থেকে $900 মিলিয়ন বেস প্রাইস থেকে ফাইনাল পেমেন্ট যেটি 900 মিলিয়ন কেন? এখানে 18.6%
প্রাইসের জাম্প আছে, তার কারণ এয়ারবাসের একটি ফর্মুলা আছে, এটা হয়তো ওয়ার্ল্ড ওয়াইডই এটা মানে এয়ারক্রাফট কেনার এটি আসলে একটি ফর্মুলা। এয়ারবাসের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী প্রতি বছরে 3% করে আসলে এটা প্রাইস এসকালেশন হবে। কারণ আপনি যেই সময় প্রাইসটি ঠিক করে এয়ারক্রাফটটি কিনছেন এবং যে সময় ডেলিভারি নিচ্ছেন, এর মধ্যে আসলে প্রাইস অনেক বেশি বেড়ে যায়, বা মার্কেটের উপর ডিমান্ডের উপর বেস করে আসলে প্রাইসটি যখন ডেলিভারি নিচ্ছেন সেই সময়ের উপর বেস করে আপনাকে ফাইনাল পেমেন্টই করতে হবে। তো সেই অনুযায়ী দেখি আমরা 18.6% আসলে ফাইনাল পেমেন্টে যে আমার প্রাইসটা বেড়ে যাবে। এবং এই বিশাল জাম্পের কারণ হলো যেই লোন নেওয়া হবে, সেই লোন আসলে এই যে প্রাইস, সেই প্রাইসের কিন্তু এয়ারবাস 80% থেকে 85, হাইয়েস্ট 85% পর্যন্ত তারা ফাইন্যান্স করবে, যেটা নেট প্রাইসের উপর ফাইন্যান্স করবে। সেই নেট প্রাইসের উপর যে ফাইন্যান্স করবে সেইটার এবং বাকি যে প্রাইসটা থাকবে সেটা আবার কমার্শিয়াল লোনের মাধ্যমে বিমান এটা অ্যারেঞ্জ করবে। তো এই লোনগুলোর কস্ট এই মুহূর্তে খুবই হাই। আমরা যদি দেখি যে সফর রেট ধরে তারা এই প্রজেকশনটা করেছে কমিটি এই প্রাইসের, সেখানে আমরা দেখতে পাই যে 5.5% সফর রেটটা শুরু হবে, এরপর আরও বাড়বে। সো এই 5.5% সফর রেট ধরে এবং কমার্শিয়াল লোন যখন এটি তো সফর রেট আছেই, এরপর সফর রেট বলতে আপনারা জানেন যে গ্লোবাল যেই রেট, ইন্টারেস্ট রেট, এইটার ওপর বেস করে আরও কিছু প্রিমিয়াম নেয়, একটা মার্জিন রাখবে এরকম। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে হিউজ একটা জাম্প হবে। এরপর আবার আমরা আসি যে শুধু যে এই যে প্রাইস $900 মিলিয়ন কথা বলছি তা নয়, এর সাথে $10 মিলিয়ন নন রিফান্ডেবল কমিটমেন্ট ফি আছে। যখন এমওইউটা ফাইনাল সাইন হবে, এই পারচেজ করার যে এমওইউটি, তখন তাকে নন রিফান্ডেবল একটি কমিটমেন্ট ফি দিতে হবে $10 মিলিয়ন। এবং এরপর এয়ারবাসে ইনভেস্ট করার জন্য বিমানের $126 মিলিয়ন এক্সট্রা খরচ আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এবং এটিকে বলছি তারা বলছে যে একটা হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর একটি হলো ট্রানজিশন কস্ট। অর্থাৎ যেহেতু বিমানের ফুল বহরটি এখন বোয়িং লিড, অর্থাৎ বোয়িংয়ের সবগুলো প্লেন তারা চালায়, বোয়িং কোম্পানি থেকে যখন এয়ারবাসের প্লেন নেবে তখন এটি একটি মিক্সড ফ্লিট হলে এই মুহূর্তে বিমানের সকল পাইলট, ইঞ্জিনিয়ারিং সেকশন, তারপর লজিস্টিক, এই সমস্ত ইনভেন্টারি সব কিছুই তাদের আসলে বোয়িংয়ের সাথে ম্যাচ করে করা, বা পাইলটরাও ট্রেন বোয়িং প্লেন চালানোর জন্য। কিন্তু এয়ারবাস যখন এখানে যুক্ত হবে তখন এই সমস্ত কিছু তাকে ঠিক বোয়িংয়ের মতো করে এয়ারবাসের জন্য আলাদা তাকে সেট করতে হবে নতুন করে। তখন এইটার জন্য এটাকে বলা হচ্ছে ট্রানজিশন কস্ট। এই দুটো মিলে ট্রানজিশন কস্ট এবং যে তার স্পেয়ার পার্টস, টুলস, ইকুইপমেন্ট এসবের জন্য যে তার ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট হবে সেটি হলো $126 মিলিয়ন। অর্থাৎ এই এয়ারবাসের দুটি প্লেন কেনার জন্য বিমানের প্রায় $1 বিলিয়ন বেশি খরচ করতে হবে, যেটার মানে এটি আমরা সব মিলিয়ে বলছি, প্রাইস এবং অন্যান্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ট্রানজিশন কস্ট সব কিছু মিলে, যেটি কিনা 12,000 কোটি, এই মুহূর্তে এক্সচেঞ্জ প্রাইস অনুযায়ী 12,000 কোটি টাকা। তো এই যে হিউজ একটি ইনভেস্টমেন্ট করছে, তাহলে এটার রিটার্ন কি হবে? এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের যেই কস্ট, এই মুহূর্তে যেই কস্ট, সেই কস্ট অনুযায়ী কোনো প্লেন যখন কেনা হয় সেটি পরবর্তী 25 বছর 20 বছরের একটি রেভিনিউ কীরকম আসবে, রুট প্ল্যান অনুযায়ী একটি কীরকম ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে সেটির উপর একটি অ্যানালাইসিস করা হয়। এটা সবসময়ই করা হয়, সব এয়ারলাইন্সই করে। তো বিমানের এইখানে এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের অ্যাগেনস্টে যেই রেভিনিউ অ্যানালাইসিসটি করা হয়েছে তাতে দেখা যায় যে তাদের নেট ক্যাশ ফ্লো নেক্সট 25 বছরে তারা যেই রুট প্ল্যান ধরেছে সেই রুট প্ল্যান অনুযায়ী আসলে তাদের নেগেটিভ ক্যাশ ফ্লো হয়। অর্থাৎ তাদের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন হবে তার চাইতে বেশি তাদের কস্ট, অপারেটিং কস্ট অনেক বেশি হবে। যেহেতু তাদের সমস্ত সেট আসলে নতুন হবে, যে কারণে তাদের কস্টটা অনেক বেশি হাই হবে। ফলে আমরা দেখতে পাই যে পরবর্তী 25 বছরে
এই দুটি এয়ারক্রাফটের যে হিউজ ইনভেস্টমেন্ট সেখান থেকে আসলে কোনো প্রফিট হচ্ছে না। এটি হলো ফাইন্যান্সিয়াল দিক। এবং অন্যান্য চ্যালেঞ্জগুলোর কথা যেটা তারা বলেছে সেটি হলো আমরা যদি এই মুহূর্তে যেটা বলছি যে বিমান কেন এখন তার প্লেন কিনতে হবে, এটার সঙ্গে আসলে কস্টের কোনো ব্যাপার নেই। বিমান অ্যাজ এ এয়ারলাইন তার এই মুহূর্তে 21টি এয়ারক্রাফট আছে তার ফ্লিটে, এবং তার যে প্রতিটি এয়ারলাইন্সের একটি দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে, 10 বছর 20 বছর মেয়াদী প্ল্যান থাকে বিজনেস এক্সপানশনের। কারণ এয়ারলাইন্স বিজনেসে আসলে মানে হুটহাট করে তাদের বিজনেস প্ল্যান হয় না। বিজনেস প্ল্যান যেহেতু এটি খুবই হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে এই ধরনের বিজনেসে, সে কারণে তাদের খুব লম্বা সময়ের একটি প্ল্যান থাকে। তো সেই অনুযায়ী বিমানের 2035 সালের মধ্যে তাদের আসলে 47টি এয়ারক্রাফট প্রয়োজন। তাদের যে বিজনেস এক্সপানশন প্ল্যান সেই অনুযায়ী 47টি এয়ারক্রাফট প্রয়োজন। তো এটিরই পরিপ্রেক্ষিতে আসলে বিমানের এখন যে এয়ারপ্লেন কেনার যেই আলোচনা চলছে। তো বিমানের এই মুহূর্তে যে 21টি এয়ারক্রাফট আছে এর মধ্যে আমরা দেখতে পাই যে 16টি আছে বোয়িংয়ের, -8 আছে 8টি। তো এই -8 হচ্ছে ডি হ্যাভিল্যান্ড, কানাডা বেস ডি হ্যাভিল্যান্ডের -8 আছে, এবং বাকিগুলো সবই বোয়িংয়ের। তো এখান থেকে আসলে মেজর একটি শিফট হবে যদি তারা এখন এয়ারবাস কিনতে চায়। তো এই কমিটি বলছে যে এয়ারবাস কিন্তু সারা পৃথিবীব্যাপী এখন আপনারা জানেন যে বোয়িংয়ের অনেক ধরনের সেফটি কনসার্ন এখন রেইজ হয়েছে। তাদের 787-এর বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিয়েছে। 737 ম্যাক্স যে সেটি নিয়েও অনেক ধরনের ক্লেম ছিল। এগুলো আসলে অনেক ধরনের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, সেফটি কনসার্ন এখন বোয়িংয়ের অনেক বড় একটি বিষয় পৃথিবীব্যাপী। অন্যদিকে এয়ারবাস সারা পৃথিবীব্যাপী খুবই পপুলার হয়ে যাচ্ছে, এবং এটার পারফরমেন্সও অনেক বেশি পপুলার সারা পৃথিবীতে। এবং আপনারা জানেন যে সকল বড় বড় এয়ারলাইন্সগুলো এখন এয়ারবাসের প্লেন কিনছে। তাহলে বিমানের জন্য এটি কেন ভায়াবল নয়, সেটি এয়ারলাইন্সের যেই বিজনেস মডেল সেই মডেল অনুযায়ী আমরা এই কমিটির রিপোর্ট থেকে যেটা পাচ্ছি, বা আমরা এভিয়েশন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে যেটা জানতে পারছি, যে মিক্সড ফ্লিট আসলে সকল যেগুলো অনেক বড় এয়ারলাইন্স যাদের 500, 700, 1000 প্লেনের সংখ্যা, তাদের ক্ষেত্রে মিক্সড ফ্লিট প্রফিটেবল হয়। কিন্তু যারা স্মল ফ্লিটের যে এয়ারলাইন্সগুলো তাদের জন্য মিক্সড ফ্লিট করাটা অনেক বেশি কস্টলি হয়। তাদের ক্ষেত্রে আসলে একই টাইপের বিমান চালানোই হচ্ছে তাদের জন্য প্রফিটেবল। তো সেই দিক থেকে সেই বিবেচনায় আসলে এয়ারবাস এখন বিমানে যুক্ত হওয়া মানে ওই যে আমরা যেটা বললাম, ট্রানজিশন কস্টটাকে এক্সট্রা অনেকগুলো বেয়ার করতে হবে, প্রায় 3000 কোটি টাকার মতো। তো এরকম আসলে এই বিষয়গুলো। এছাড়া ম্যান পাওয়ার ম্যানেজমেন্টে কী হবে, ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের যেই চ্যালেঞ্জগুলো তারা বলছে, যে এই মুহূর্তে আপনারা জানেন যে বিমান অলরেডি তাদের যে বোয়িংয়ের যে 21টি তাদের এখনকার যে ফ্লিট, বোয়িংয়ের যে 16টি ওয়াইড বডির যেই তাদের প্লেনগুলো আছে সেগুলো কিন্তু তাদের যে ম্যাক্সিমাম যে ইউজ সেটি বিমান করতে পারছে না, কারণ তাদের পাইলট শর্টেজ। এবং সারা পৃথিবীব্যাপী কিন্তু এখন হিউজ পাইলট শর্টেজ, এবং বিশেষ করে এয়ারবাসের পাইলট শর্টেজ অনেক বেশি। কারণ এয়ারবাস পাইলট শর্টেজ আমরা দেখতে পাই যে যেহেতু খুব দ্রুত এয়ারবাসের মার্কেট বাড়ছে, বিভিন্ন এয়ারলাইন্স অনেক অর্ডার করছে, যে কারণে এয়ারবাসের পাইলটের সংকটও অনেক বেড়েছে। তো এই মুহূর্তে বিমানের যেই বোয়িংয়ের যে পাইলট আছে সেটি আসলে তারা এই শর্টেজে মিট আপ করতে পারছে না। তো যখন তাদের এয়ারবাস কিনবে তখন যেটা করতে হবে বিমানকে, যে এখন যেই পাইলটগুলো অপারেশনে আছে সেখান থেকে তাদের উজ্জ্ব করে বা একটা নির্দিষ্ট সংখ্যক উজ্জ্ব করে এয়ারবাসের জন্য ট্রেনিংয়ে পাঠাতে হবে। তাহলে সেখানে কিন্তু বিমান অপারেশনালি অনেক লস করবে, কারণ তার যদি পাইলট না থাকে তাহলে তো এক্সিস্টিং ফ্লিটটাই সে চালাতে পারবে না, এবং সেই পাইলট নিয়ে তাকে এয়ারবাসের জন্য ট্রেনিং দিতে হবে। সো সেটা একটা অনেক বড় একটি চ্যালেঞ্জ। এবং
ইভেন যদি রুট প্ল্যানিং এর ক্ষেত্রে তারা বলছে যে 787 দিয়ে এখন যেই এক্সিস্টিং রুটগুলো বিমান অপারেট করছে সেখানে যদি তারা A350 অর্থাৎ এয়ারবাসের সেম রুটে তারা যদি অপারেট করে তাহলে বোয়িংয়ের চাইতে ডাবলেরও বেশি তাদের ক্রু লাগবে বা পাইলট লাগবে। এর কারণ হলো যে যেহেতু তাদের একটি সেট রুট আছে, তারপরে পাইলটগুলো তাদের ট্রেইনড আছে, সে কারণে তাদের বোয়িংয়ের কম লাগছে, এয়ারবাসে তার ডাবলেরও বেশি ম্যান পাওয়ার লাগবে। এটি একটি বড় কারণ তারা বলছে। এরপর তারা বলছে মেইনটেনেন্সের ক্ষেত্রে তারা বলছে যে ট্রেনিং, লজিস্টিক, প্রি ফ্লাইট ইন্সপেকশন, সার্টিফিকেশন এবং লাইন মেইনটেনেন্স এইসবের ক্ষেত্রে তারা অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে তার বিমান। এখানে তারা যেটা বলছে যে এয়ারবাস যেই অফার দিয়েছে যে তারা 1000 ডেজ ট্রেনিং করাবে এই বিষয়গুলোর জন্য, কিন্তু বিমান হিসেব করে দেখলো যে তাদের যেহেতু মানে সকল চেইনের মধ্যে তাদের একটা ইকোসিস্টেম আছে, ইঞ্জিনিয়ারিং, পাইলট, অপারেশন, তারপরে স্পেয়ার পার্টস হ্যান্ডলিং, এই সমস্ত একটা বিশাল একটা চেইন থাকে এয়ারলাইন্সের। এই সবগুলোকেই যখন বোয়িং থেকে তারা এয়ারবাসে শিফট করবে বা এয়ারবাস নতুন করে ইনক্লুড হবে তাদের ফ্লিটে, এই পুরো চেইনটাই তাদেরকে আসলে ট্রেনিং দিতে হবে। এই পুরো চেইন ট্রেনিং দিতে বিমান বলছে যে তাদের 2000 ট্রেনিং ডেজ লাগবে। সো এটা এয়ারবাস যেই অফারটি করেছে সেটি তাদের জন্য যথেষ্ট নয়। তো এইসব আসলে বিবেচনায় বিমানের যেই কমিটিটি গঠন করা হয়েছিল তারা বলছে যে এয়ারবাস কেনা এই মুহূর্তে বিমানের জন্য ভায়াবল নয়। অন্যদিকে বোয়িং কি তাহলে ভায়াবল হবে? সেটি একটি বড় প্রশ্ন। বোয়িংয়ের এখনও প্রপোজাল আমরা দেখতে পাচ্ছি না। বোয়িং এখন পর্যন্ত আমাদের বিমানকে যে প্রপোজাল দিয়েছে সেখানে তাদের 6টি এয়ারপ্লেন কেনার প্রপোজাল দিয়েছে। এর মধ্যে প্যাসেঞ্জার প্লেন 787 4টি এবং 2টি 777 কার্গো প্লেন। তো এই প্রপোজালটি আসলে তারা কি ধরনের অফার দিচ্ছে, ফাইন্যান্সিয়াল অফার কি, এই অফারগুলো এখনও বিমান ইভ্যালুয়েট করেনি। সেটি নিয়ে বোয়িং অনেক ডিমান্ড রেজ করছে যে তারা যেন ফেয়ার ইভ্যালুয়েশনটা যেন তাদের সাথে করা হয়। ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আমরা আসলে কোন রাস্তায় হাঁটবো, আমরা কি মিক্সড ফ্লিটে যাব এত বড় রিস্ক নিয়ে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিস্ক নিতে হচ্ছে এই মুহূর্তে বিমানকে, সেই রিস্ক নিবে নাকি বোয়িং একই টাইপের প্লেনের সঙ্গে স্টিক থাকবে, এই বিষয়টি এখন আসলে দেখার বিষয়। বোয়িংয়ের প্রপোজাল যদি আসলে ইভ্যালুয়েশনের পরেই বোঝা যাবে যে আসলে কোন প্রপোজালটি ঠিক আছে বিমানের জন্য। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।